সরকার কাদেরকে দিয়ে আসে এটাকে মানে সমাধানের চেষ্টা করলো। প্রথমে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে পুলিশ, র্যাব, এদেরকে দিয়েই তো। জনগণ কোথায়? প্রথম 2 সপ্তাহ সরকার এটা কোনো পাত্তাই দেয় নাই। কেন দেয় নাই? ওনাদের মধ্যে দীর্ঘদিন এই দেশে একটা শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে ওনাদের মধ্যে এক ধরনের দম্ভ, এক ধরনের অহংকার কাজ করছে যে আমরা যা বলবো তাই হবে, আমাদের কথার উপর কথা বলার সাহস কারো নাই। এই যে দম্ভ অহংকারটা, এটাই কিন্তু সমস্ত সমস্যার মূলে, একদম মূলে। যা ইচ্ছা তা বলার যে তারা একটা মানে মনে করে যে আমাদের এরকম একটা স্বাধীনতা আছে, এই জিনিসটা হলো মূল সমস্যার কারণটা এখানে। ভাই ঠিক আছে, মানলাম আমার দেশের রাষ্ট্রপতির পদটা অর্নামেন্টাল, মানলাম এটা প্রাইম মিনিস্টারই নিয়োগ দেয়, অমুক তমুক সবই মানলাম। মানার পরেও তো একটা পদ আছে রে ভাই, ওনাদের একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা ওনার নাই। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাইদ মারা গেলেন, এই সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করলেন না। এবং শুরু কিন্তু ওই যে 6-7 জন যে শহীদ হয়েছেন বলে শহীদ, সেটা বলেই শুরু করেছেন। করলেন না কিন্তু কোনোদিন সরকার যত স্বৈরাচারী হোক না কোনো, ব্যবসায়ীদের সুবিধা, কারণ ব্যবসায়ী তখন একজনকে ম্যানেজ করে, তার সুবিধা। ব্যবসায়ীরা মানে যদি আগামীকালে বলে দেয় যে দেশের মানুষের জন্য দ্রব্যমূল্য তোমার ইচ্ছা মতো তুমি বাড়াও, তারা বিরাট খুশি। দেখবেন সরকারকে তারা বলে কিন্তু সরকার প্রধানকে, আপনারা আমলে আমরা বেশি ব্যবসা করেছি। একটা প্রভোকেটিভ বক্তব্য দিয়েছিলেন সেতু মন্ত্রী বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখান থেকে। এবং একজন সাংবাদিক আমার সঙ্গে কথা বলছিলেন গতকালকে, তিনি বলছিলেন যে যেসব স্থাপনা ধ্বংস করা হয়েছে যদি সেগুলো লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে সেতু মন্ত্রীর উপরে যে ক্ষোভের একটা প্রকাশ ঘটেছে তার নিয়ন্ত্রণাধীন অনেক প্রতিষ্ঠানের উপরে বা অনেক স্থাপনার উপরে কিন্তু আঘাত করা হয়েছে। এবং ছাত্রদের দাবির মধ্যেও কিন্তু আছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা, মানে সরকারি ব্যবস্থা এবং দল হিসেবে আওয়ামী লীগ যেন ব্যবস্থা গ্রহণ করে। তিনি সহ আরও কয়েকজনের কথা বলেছেন। তো সবাই আমি আপনার কাছে আপনার টেকটা শুনতে চাই যে সেতুমন্ত্রীর ব্যাপারে যে কথাগুলি বললেন আপনি, এটা তো ছাত্রদের 9 দফা দাবির মধ্যে আছে। তারা তো সরাসরি তার মন্ত্রিত্ব থেকে সরাতে বলেছে, দলীয় পদ থেকে সরাতে বলেছে, এবং এটা তাদের দাবি। কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে এই লোকটাকে আসলে আপ টু দ্য মার্ক মনে করি না। ওনার কথাবার্তা, ওনার যে পজিশন, ওনার যে দলীয় পজিশন অথবা সরকারের মধ্যে ওনার যে অবস্থান, সেই অবস্থানের সঙ্গে ওনার কথাগুলো যদি আপনি শুনেন মেলানো যাবে না। উনি অত্যন্ত দায়িত্ববান একটা জায়গা আছেন, কিন্তু উনি কথাবার্তা যেগুলি বলেন সেগুলি খুবই এলোমেলো কথাবার্তা। এবং আমি মনে করি যে মানে যে কোনো একটা সংকটকে বাড়ানোর জন্য যা যা দরকার সেই সমস্ত শব্দ ওনার ভাণ্ডারে প্রচুর আছে, এবং উনি ওগুলি বুঝে না বুঝে সমানে প্রয়োগ করতে থাকেন। সেটা একটা বিষয়। কিন্তু সামগ্রিক বিষয়টা যদি আপনি বলেন, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, দেখেন আমি যদি এই মাসের শুরুর থেকে ধরি, জুলাই মাসের 1 তারিখ থেকে ধরি, জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু ছাত্ররা একটা আন্দোলন করতেছিল। আমরা এখন একটা বিশাল একটা ক্ষতি, বিশাল একটা ধ্বংসযজ্ঞ, বিশাল একটা মানে এমন একটা ঘটনা দেখলাম যে আমার তো মনে হয় যে গত 15 বছরে নির্বাচনের সময় 2014 নির্বাচনের সময়টা বাদ রাখলে কখনো এই ধরনের সিচুয়েশনের মুখে আমার মনে হয় না স্বাধীনতার পরে এরকম আমরা দেখিনি, এরকম স্বাধীনতার পরে এরকম। এবং আপনি এটাকে পুরোটাই এখন সরকার যেগুলো বলতেছে যে পুরোটাই কি মানে আপনার সন্ত্রাসীদের কাজ, পুরোটাই কি এদের কাজ, পুরোটাই। তাহলে এত যদি পুরোটাই, আপনি একটা পলিটিক্যাল পার্টি, একটা গণতান্ত্রিক সরকার নিজেদেরকে দাবি করেন ওনারা, তো গণতান্ত্রিক সরকার যদি গণতান্ত্রিক হয় তাহলে ওনাদের পক্ষে জনগণ কোথায় ছিল? শুরু থেকে দেখেন, যখন থেকে গন্ডগোলটা শুরু হলো, সরকারের পক্ষে সরকার কাদেরকে দিয়ে আসে এটাকে মানে সমাধানের চেষ্টা করলো। প্রথমে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে পুলিশ, র্যাব, এদেরকে দিয়েই তো। জনগণ কোথায়? মাত্র কয়েকদিন আগে একটা নির্বাচন হলো, ওনারা মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন। কিভাবে পেলেন? দাবি করছেন জনগণ আমাদেরকে দিয়েছে। তো যে জনগণ ওনাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, সেই জনগণ কোথায়? সেই জনগণ কি ওই সন্ত্রাসীদের সঙ্গে গেল? এটা তো হয় না রে ভাই। আপনাকে শেষ পর্যন্ত আর্মি নামাতে হলো। তারা খেয়াল করেন, হ্যাঁ আর্মি আমাদেরই দেশেরই একটা মানে আপনার অংশ, আমি অস্বীকার করছি না, রাষ্ট্রেরই একটা পার্ট, কিন্তু আর্মিকে নামাতে হলো। তার মানে কি আপনি কিন্তু আপনার বেসামরিক প্রশাসন দিয়ে পারছেন না ম্যানেজ করতে। কেন পারছেন না? তাহলে পুরো দেশের উপর, দেশের মানুষের উপর আপনার প্রভাবটা কোথায়? আমরা প্রভাবটা খুঁজি। দেখেন, আমি যদি 1 তারিখ থেকে ধরি, এই মাসে 1 বছরের 1 তারিখ থেকে শুরু হলো, শুরু হওয়ার পর মানে একদম 14 তারিখে যায় দেখেন প্রথম 2 সপ্তাহ সরকার এটা কোনো পাত্তাই দেয় নাই। কেন দেয় নাই?
ওনাদের মধ্যে দীর্ঘদিন এই দেশে একটা শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে ওনাদের মধ্যে এক ধরনের দম্ভ, এক ধরনের অহংকার কাজ করছে, যে আমরা যা বলবো তাই হবে, আমাদের কথার উপর কথা বলার সাহস কারো নাই। এই যে দম্ভ অহংকারটা, এটাই কিন্তু সমস্ত সমস্যার মূলে, একদম মূলে। যা ইচ্ছা তা বলার যে তারা একটা মানে মনে করে যে আমাদের এরকম একটা স্বাধীনতা আছে, এই জিনিসটা হলো মূল সমস্যার কারণটা। এখানে মানুষকে সম্মান করতে হবে, সেই জায়গাটা ওনারা করেন নাই শুরুর থেকে। 14 তারিখ পর্যন্ত কোনো পাত্তাই দেন নাই। 14 তারিখে এই ছাত্ররা গেল রাষ্ট্রপতির কাছে, একটা স্মারকলিপি বেরিয়ে গেল। সেটার কি হলো কিছুই বুঝলাম না। সেটার কি হইলো, উনি কিছু বললেন না, কি করলেন কি না করলেন। ভাই ঠিক আছে, মানলাম আমার দেশের রাষ্ট্রপতির পদটা অর্নামেন্টাল, মানলাম এটা প্রাইম মিনিস্টারই নিয়োগ দেয়, অমুক তমুক সবই মানলাম। মানার পরেও তো একটা পদ আছে রে ভাই, ওনার একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা ওনার নাই। এটা উনি পেলেন কি পেলেন না, তাও তো উনি কিছু বললেন না। এবং ওনার এই যে নীরবতা, এই নীরবতা কি করলো, আমাদের ছেলে মেয়েদের যাদের মধ্যে গণতন্ত্রের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে তাদেরকে হতাশ করলো। সিম্পল কিন্তু। তারপরে কি হলো, 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটিতে দফায় দফায় মারামারি হলো, দফায় দফায়। 16 তারিখে 6 জন লোক মারা গেল। 17 তারিখে প্রাইম মিনিস্টার একটা ভাষণ দিলেন ওনার কালো পোশাক পরে, শোকের পোশাক পরে উনি ধমক দিলেন। বেসিক্যালি উনি 2টা ঘটনার কথা উল্লেখ করলেন, যে 2টা ঘটনা নাকি ছাত্রলীগের কর্মীদের উপর হয়েছে। আর উনি ওখানে অনেক কথা বললেন, কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাইদ মারা গেলেন এই সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করলেন না। এবং শুরু কিন্তু ওই যে 6-7 জন যে শহীদ হয়েছেন শহীদ, সেটা বলেই শুরু করেছেন। বললেন না, কিন্তু উনি বললেন যে কতগুলো প্রাণহানি হয়েছে, কতগুলো অমূল্য সম্পদ চলে গেছে, কতগুলো। শব্দগুলো কিন্তু শুনতে কেমন লাগে যখন উনি বললেন। তারপর দিন কি হলো, ছাত্ররা কি ওনার একজন প্রাইম মিনিস্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, হতে পারে ছোট 8 মিনিটের ভাষণ, যাই হোক জাতির উদ্দেশ্যে দিয়েছেন। তারপরে কি হলো, মানলো ছাত্ররা ধমকে, ছাত্ররা সেই ধমকের জবাব দিল যে টোটাল কমপ্লিট শাটডাউন। প্রাইম মিনিস্টারের ভাষণের জবাব ছাত্ররা কিভাবে দিল? কারা এই ছাত্র, কারা বলেন তো? নেতাকে, এই আন্দোলনের নেতাকে কেউ বলতে পারবে না, নেতা নেই কেন? নেতার দরকার নেই, কারণ এটা এমন একটা আন্দোলন, এমন একটা দাবি, যে দাবিটা সমস্ত ইয়াং জেনারেশনের অন্তরে ধারণ করে। তারা কেন ধারণ করে? কারণ তাদের প্রত্যেকের মনের কথা যে আমার ক্যারিয়ারটা কি, আমি এই যে লেখাপড়া করছি, এই লেখাপড়া শিখে আমি কোথায় যাব, চাকরির জন্য যাব, আমার চাকরি পাওয়ার অধিকার কিন্তু ছিনতাই করা হচ্ছে। তো এই মানুষের, এই ইয়াং জেনারেশনের মনের কথা আপনি ফিল করতে পারেন না, অথচ দাবি করেন আমি জননেতা। তো হলো না তোর ভাই, এটা তো মিলল না। হ্যাঁ, তারপরে কি হলো, তারপরে আপনি দেখেন বৃহস্পতিবার দিন, ওই দিন থেকে আন্দোলনটা কিন্তু আসলে মাস পিপলের মধ্যে ছড়িয়ে গেল। হ্যাঁ, আপনারা বলতেছেন যে এই যে এটিএম বুথ ভাঙা হয়েছে, উঠাই নিয়ে যাওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, জেলখানা ভাঙা হয়েছে, জেলখানাতে কয়েক দিয়েছে, এই প্রত্যেকটা নাশকতা। এবং ছাত্ররাও নিজেরাই কিন্তু মেসেজ দিয়ে বলেছে এগুলোর সঙ্গে আমাদের কোনো ভূমিকা নাই, ছাত্ররা কিন্তু বলেছে। তো এই নাশকতাগুলো খারাপ করছে দুষ্ট লোকেরা করেছে। দুষ্ট লোকরা আসলে কিভাবে? দুষ্ট লোকরা ছাত্রদের আন্দোলনটাকে বোরখা হিসেবে ব্যবহার করেছে। সামনে ছাত্ররা, পেছনে তারা দুষ্টামি করতেছে। তো আমার প্রশ্ন হলো, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা নিজেদেরকে সবচেয়ে বেশি জনপ্রিয় দাবি করে, তারা কেন ছাত্রদেরকে বোরখা হিসেবে ব্যবহার করতে পারলো না, যেটা সন্ত্রাসীরা পারলো? আপনি কেন পারলেন না? কারণ আপনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনি আপনার ছাত্রলীগকে ছাত্রদের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছেন। কেন? আপনি তো বলতে পারতেন যে ছাত্রদের এই আন্দোলনের নেতৃত্ব দিবে ছাত্রলীগ। কেন বলতে পারলেন না? আপনারা পারলেন না কারণ আপনারা ছাত্রদের পালসটাই বুঝতে পারেন না। ছাত্রদেরকে বললাম এই আন্দোলনে দেখেন বলা হচ্ছে সন্ত্রাসীরা করেছে, বলা হচ্ছে না আশঙ্কাপূর্ণ যত লোক মারা গেছে এ পর্যন্ত তাদের একটা তালিকা করেন। 70% লোকের বয়স 20 থেকে 30-এর মধ্যে যারা মারা গেছে, এবং এরা হয় স্টুডেন্ট নয় পথচারী। সন্ত্রাসী কই?
সন্ত্রাসীরা বা এটাও খুঁজে বের করা দরকার, এখন পর্যন্ত বিএনপি জামাতকে আমরা দেখিনি যে তারা দাবি করেছে তাদের 2 জন মারা গেছে বা 1 জন মারা গেছে। তার বলেনি কিন্তু যে আমাদের নেতা ইউজুয়ালি সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, দলের না হলেও ক্রেডিট নেয় যে আমার দলের মারা গেছে। এটার যে সামাজিক কারণটা কি, এটা যদি আপনি না বুঝেন এবং না স্বীকার করেন তাহলে কিন্তু এরকম হবে। আপনি বলবেন যে আগুন আমরা নিভে ফেলেছি, না, আগুন নিভে না। বাংলাদেশে বহুত আগুন আমরা দেখছি, গ্রামের ছেলে আমি ভাই, তুষের আগুন দেখেন নাই? তুষের আগুন কিন্তু ধিকি ধিকি জ্বলে, দেখে মনে হয় যে নিভে গেছে, পা দিবেন পা পুড়ে যাবে, ভেতরে আগুন থাকে। এই আগুনটা কোথায়, এই আগুনটা জ্বলার কারণটা কি, সেটা আপনাকে উপলব্ধি করতে হবে যদি আপনি সরকারে হন। কারণ আমি কি, যখন জিনিসপত্রের দাম দেখেন, এই মুহূর্তে আলোচনা হতে পারতো জিনিসপত্রের দাম নিয়ে, আমরা আলোচনা করছি কি এমন একটা ইস্যু, নন ইস্যু নিয়ে, যেটা কোনো ইস্যুই না ভাই, এটা কোনো ইস্যুই ছিল না, আপনি হ্যান্ডেল করতে পারেন নাই। এখন একটা রাষ্ট্র, একটা সরকার, তারা যদি এই ধরনের একটা নন ইস্যুকে হ্যান্ডেল করতে না পারে, তাদের যোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠবে। আমি তো এই প্রশ্নটা করবো যে এই সরকারকে, এই দেশকে পরিচালনার জন্য যোগ্য কিনা, কারণ তারা একটা নন ইস্যুকে হ্যান্ডেল করতে পারে না, বড় ইস্যু কিভাবে হ্যান্ডেল করবে? মানে কোনো প্রশ্ন নাকি? না, স্পেসিফিক প্রশ্ন নেই। একটা হচ্ছে যে ব্যবসায়ীদের সঙ্গে কালকে বৈঠক হলো, সেটা আমরা দেখছি যে কারফিউটাও কন্টিনিউ করছে, আমরা দেখছি যে ছুটিটাও কন্টিনিউ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে এবং আসতে আরও সময় লাগবে এরকম বার্তাও আছে। ছাত্রদের আমরা দুটো বক্তব্য, সরকার কয়েকদিন ধরে বলবার চেষ্টা করছে যে ছাত্ররা এইসবের মধ্যে নেই এবং তারা মোটামুটি স্বাগত জানিয়েছে, তারা এই আন্দোলন থেকেও এখন মোটামুটি সরে দাঁড়িয়েছে। কিন্তু ছাত্রদের নানা সূত্রে কখনো 56, কখনো 62, কখনো 3 জন, কখনো 9 দফা, কখনো 8 দফা, কখনো 4 দফা, এর মাধ্যমে যে বার্তা আসছে তাতে মনে হচ্ছে বা যে তারা আসলে তাদের অবস্থান থেকে সরছে না। সো আসলে কি সাধারণ মানুষ তো কনফিউজ। এখানে কয়েকটা জিনিস আমি বলি আপনি। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে গণমাধ্যম দেখে আসলে ব্যতিক্রম কিছু আছে, অবশ্যই বোঝার উপায় নেই। আমি বলছি ব্যবসায়ীদের কথা। ব্যবসায়ী হলো আমাদের সমাজের সবচেয়ে সুবিধাবাদী শ্রেণী, সবচেয়ে। কোনোদিন সরকার যত স্বৈরাচারী হোক না কেন, ব্যবসায়ীদের সুবিধা, কারণ ব্যবসায়ী তখন একজনকে ম্যানেজ করে, তার সুবিধা। ব্যবসায়ীরা যদি আগামীকালে বলে দেয় যে দেশের মানুষের জন্য দ্রব্যমূল্য তোমার ইচ্ছা মতো তুমি বাড়াও, তারা বিরাট খুশি। দেখবেন সরকারকে তারা বলে, কিন্তু সরকার প্রধানকে, আপনারা আমলে আমরা বেশি ব্যবসা করেছি, বেশি। কালকে একজন ব্যবসায়ী বলেছেন যে এই 14 বছর আমি 14 গুণ বেশি ব্যবসা করেছি। বেশি ব্যবসার অর্থটা কি? আপনি বেশি মুনাফা করেছেন। আপনারাও করেছেন এরকম। আপনারা বেশি মুনাফাটা কিভাবে করেছেন? এবং উনি বলছিলেন যে এখন যদি আমরা কিছুদিন আমাদের ক্ষতিও হয় তাও আমাদের মেনে নিতে হবে, কারণ আমরা তো অনেক জানি না কে বলেছে। ধরা যাক যিনি বলেছেন, কালকেই সরকার চেঞ্জ হোক, সেই নতুন সরকার সবচেয়ে আগে সে যাবে। আপনি আমাকে ব্যবসা দেবেন, আমি আপনার কাছে, ও কিছু দেবে না। ব্যবসায়ীরা মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করে। এটা আমি খুব সাদামাটা ভাষায় বললাম। 2 ব্যতিক্রম অন্যরকম থাকে, কিন্তু এরা তো ভাই চ্যারিটি করতে আসে না, ব্যবসায়ী করতে আসে, মুনাফাটাই করতে আসে। তো মুনাফাটা করে তারা, করে টাকাটা বাইরে পাঠায় দেয় অথবা তাদের সুবিধাজনক জায়গা রাখে, সেটা কাজে এদের কথা আমি কোনো গুরুত্বই দিই না। আর একটা গুরুত্বহীন ক্ষতিকর প্রাণী আমাদের মতো দেশের জন্য, এটা আমি মনে করি। দ্বিতীয়ত যে জিনিসটা দেখেন, এই যে আপনি বললেন যে এই আন্দোলনটাকে সামাল দেওয়ার জন্য এই বিভিন্ন গোত্রের নাম বললেন, কিন্তু ব্যবসায়ীদের নাম বললেন, পুলিশের নাম বললেন, বিডিআরের নাম বললেন, অমুকের নাম বললেন, র্যাবের নাম বললেন, সবার নাম বললেন, আপনি কিন্তু জনগণের নাম বলতে পারলেন না। এটা তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তাদের সঙ্গে জনগণকে ওনারা কেন একীভূত করতে পারছেন না? দেখেন, এই আন্দোলন থেকে, এই ঘটনা থেকে আমি মনে করি সরকারের দুটো জিনিস সরকারের নিজের জন্য শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা একটা ঘটনাটা কি, সরকার উপলব্ধি করা উচিত যে আসলে এই জনগণের মনের মধ্যে, জনগণের মাথার মধ্যে ওনারা আসলে কোথায় আছেন। মানুষের মাথার মধ্যে অনেকগুলো ছোট ছোট কম্পার্টমেন্ট থাকে, কিন্তু একটা কম্পার্টমেন্টের জন্য ভালোবাসা আছে, ওরা খালি ভালোবাসা বিতরণ করে। আর একটা কম্পার্টমেন্ট আছে হতাশা বিতরণ করে, আর একটা কম্পার্টমেন্ট আছে রাগ ক্রোধ বিতরণ করে, আর একটা কম্পার্টমেন্ট থেকে ঘৃণা বিতরণ করে। তো জনগণের মস্তিষ্কের কোন কোন কম্পার্টমেন্ট ওনাদের জন্য সক্রিয়, এটা ওনারা বুঝতে পারছেন। আমার ধারণা বোঝা উচিত, যদি ওনাদের আত্মউপলব্ধির আকাঙ্ক্ষা থাকে, বুঝে গেছেন যে ওনারা জনগণের হৃদয়ে কোথায় আছেন। আর দ্বিতীয় একটা জিনিস আমাদের শিক্ষা নেওয়া উচিত, সেই জিনিসটা হলো যদি কোনো কারণে সরকারের পতন ঘটে, কি হবে এদের?
এই শিক্ষাটা ওনাদের নেওয়া উচিত। সবচেয়ে বড় আশ্রয়স্থল হলো জনগণ, সবচেয়ে বড় আশ্রয়স্থল অন্য কেউ না। যদি আপনি জনগণের রাজনীতি করেন, আওয়ামী লীগ তো একটা জনগণের দল, তাদের এই শিক্ষাটা নিয়ে নিতে হবে যে আমি কার কাছে যাব, আমি নির্বাচনে কালকে হারতে পারি। পৃথিবীতে তো এমন কোনো পলিটিক্যাল পার্টি নেই, এমন কোনো নির্বাচন নাই যে আপনাকে গ্যারান্টি দিবে আপনি জিতবেন জিতবেন জিতবেন। যদি কোনোদিন আপনি কার কাছে যাবেন, যার কাছে যাবেন তারা আপনাকে কিভাবে দেখে, এই মূল্যায়নটা তাদের করা উচিত। এখন কোথায় ছিল আওয়ামী লীগে এত বড় দল? আপনি কোথায় দেখেছেন? ঢাকা শহর বাদ দেন, ঢাকার বাইরে কোথায় দেখেছেন যে আওয়ামী লীগের লোকজন সক্রিয় ছিল? অনেকে বলে বুঝতে পায় না, অনেকে কিন্তু বলে যে আমরা শুনি পুরোনো কথা যে ৭৫ সালে বঙ্গবন্ধু মৃত্যুর পর নাকি আওয়ামী লীগের কেউ নাকি রাস্তায় বের হয় নাই, পরে যাদের জন্ম হয়েছে কিন্তু বিশ্বাস, আমার অনেকে বিশ্বাস করে না এইগুলো সম্ভব। এত বড় নেতা একজন, এত বড় একজন লিডার মারা গেল, যে দেশটাকে স্বাধীন করলো, ওনার মৃত্যুর পর আওয়ামী লীগের কেউ মিছিল বের করলো না আর রাস্তায় নামলো না। এই ঘটনা আরেকবার প্রমাণ করেছে যে এই দলের যত লিডার আছে কেন্দ্রীয় পর্যায়ে অথবা আপনার জেলা পর্যায়ে প্রান্তিক পর্যায়ে, এরা সবাই সুবিধার জন্য এই দলটা করে, দলের আদর্শকে ভালোবেসে করে না। সুবিধা যখন কমে গেছে দূরে সরে গেছে, ভয় পেয়ে গেছে দূরে সরে গেছে, সুবিধার জন্য করে। ওই দিন একজন ইউনিভার্সিটির টিচার আমাকে বলতেছেন, এই দুদিন আগে একজন ইউনিভার্সিটির টিচার আমাকে বলতেছেন যে হলের সামনে বের হওয়ার সময় গেটের দিকে তাকাই না। উনি হলে একটা হলের কি আর কি হাউস টিউটর, ওইকে মাথা নিচু করে বেরোয়। আমি কেন? ওইকে কারণ গেটের সামনে যে গাড়িটা থাকে, যে ল্যান্ড ক্রুজারটা থাকে, ওটা তো আমার ছাত্রের, সেটাই সে ছাত্রলীগ করে। তো একটা ছাত্রলীগের লিডার প্রিন্স ভাই তো সারা জীবন পলিটিক্স করছেন, আসছেন, জীবনে কোনদিন চিন্তা করছেন একটা ছাত্র নেতা তার ল্যান্ড ক্রুজার গাড়ি হলের সামনে থাকে? এটা জানে না সরকার? জানে। এবং এটা কত বড় ক্ষতির কারণ আমি সেটা আপনাকে আমি বলি। দেখেন, এই ল্যান্ড ক্রুজার গাড়ি যে ছাত্রলীগের সবাই পায়, শীর্ষস্থানীয় ২-১ জন পায়, আর কিন্তু কেউ পায় না। তখন কি হয়? তাদের মধ্যে একটা ইন্টারনাল কম্পিটিশন থাকে, আমি আগে যাব, যে আমি ল্যান্ড ক্রুজার উঠবো, আমি আগে যাব, আমি এই আপনার এই সমস্ত দামি গাড়িতে উঠবো। এই অভ্যন্তরীণ কোন্দল কিন্তু দলটাকে আর দল বানায় না, দলটাকে ঐক্যবদ্ধ রাখে না। এটা কিন্তু ছাত্রলীগের ক্ষেত্রে না, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে এটা চলছে। এই যে অনৈতিকতার যে আপনার ব্যবহারটা, প্র্যাকটিসটা দলের মধ্যে, এটা যতদিন চলতে থাকবে ততদিন দল দুর্বল থেকে দুর্বলতর হবে। যেটা প্রমাণ এবার উনি পেয়েছেন কিনা আমি জানি না, পাওয়া উচিত, বোঝা উচিত দল কোথায় আছে। দল কিন্তু হয়নি, আর হয়নি দল। তো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি আরেকটা কথা বলি, যদি সময় দেন, আমি একটা কথা বলি এখানে। দেখেন, যখন একটা ঘর পুড়ে যায় না, ঘর পুড়ে গেলে ঘরে আগুনটা ধরেন নিভাইলেন, আপনি আপনি কি কি দেখবেন? আত্মপ্রবিত করবেন, আপনি কি করবেন? ইনকোয়ারি কমিটি করেন, অমুক করেন, তমুক করেন, কি করবেন? কি খুঁজবেন? আপনি খুঁজবেন দুটো জিনিস, যে আগুনটা ধরলো কেন। তারপরে এটাও খুঁজবেন যে আগুন ধরার পর কেউ কে এসে পেট্রোল ঢেলে দিয়েছিল, ওটাও দেখবেন। ঠিক আছে, আপনি ধরলেন পেট্রোল ঢেলে দিয়েছিল, বিএনপি দিছে, জামাত দিছে, জঙ্গিরা দিছে, কত কিছু দিছে, পেট্রোল দিছে, আগুনটা ধরলো কেন ভাই? বলেন তো, আগুনটা ধরলো কেন? আগুনের সূত্রপাত কিন্তু ৫ জুন, যেদিন হাইকোর্ট রায় দিল। হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল, সেই রায় যে ভুল রায়, এটা তো এইবার প্রমাণ হলো সুপ্রিম কোর্টের রায়, আপিল বিভাগের রায়। যিনি ভুল রায়টা দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? উনি কি জানতেন না উনি কি এই দেশের নাগরিক ছিলেন? অথবা কোনো ইনস্ট্রাকশনে দিয়েছিলেন কিনা আমি বলতে পারবো না। হয়তো উনি বলবেন আমি সরল বিশ্বাসে দিয়েছি। আপনি যদি সরল বিশ্বাসে একটা ঘরে আগুন ধরিয়ে দেন, আগুন জ্বলবে না? আগুন কি বলবে না সরল বিশ্বাসে ধরিয়েছি, আমি জ্বলবো না? এটা বলবে? উনি কেন দিয়েছিলেন? এবং উনি কি এই দেশের নাগরিক না? উনি এই দেশের মানুষের পালস বুঝতেন না? উনি সবই বুঝতেন, কেন দিলেন? ওটা তো ভুল রায় ছিল, প্রমাণ হয়েছে, এবং কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি রায় ছিল। ওই একটা রায়ের কারণে দেখেন কপি যারা পড়েছেন, যে একটা রায়ের কারণে আজকে এত কিছু হয়ে গেল। দেখেন, কালকে সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট কালকে দুঃখ প্রকাশ করেছে, যারা মারা গেছে তাদের জন্য ওনারা দুঃখ প্রকাশ করছেন। এই দুঃখের খবর যে সাইদ সাহেবের, যে সাইদ মারা গেছে, আবু সাইদ, তার মাকে যে শুনান তো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আপনার জন্য দুঃখ প্রকাশ করেছে। ওনার দুঃখ কমবে? ওনার কান্না কমবে?
বলতেছেন এত কিছু রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে, 174 জন মারা গেছে, এটা কি রাষ্ট্রীয় সম্পদ না? এরা কি রাষ্ট্রের সম্পদ না? এই সম্পদের মৃত্যুর জন্য কে দায়ী নেবে? এই সম্পদ আপনি গড়তে পারবেন না, ওই সম্পদ আপনি আবার পুনর্গড়তে পারবেন, আপনি এই সম্পদ গড়তে পারবেন, এটা ফেরত আনতে পারবেন না আপনি। কেন? একটা রায়ের কারণে, একটা রায়ের কারণে, আর একটা কি, আর অধ্যত্বের কারণে, পাত্তা না দেওয়ার কারণে। কোনো আন্দোলন করে করে কিছু চেঞ্জ হয় না, হয় নাই চেঞ্জ আন্দোলনের কারণে। বলেছিলেন তো উনি যে আন্দোলন করে এটা চেঞ্জ করা যাবে না, চেঞ্জ হয়েছে। আরেক দল বলেছিল আদালতের কাছে আমাদের কিছু করার নাই, করেন নাই, সবই তো করছেন। তারিখও আগায় আনেন, এটা এগিয়ে এনে তারপরে করছেন কারফিউর মধ্যে এবং সাধারণ ছুটির মধ্যে। জনদাবি আইন, জনগণের দাবিটাই আইন, এটা ওনারাও বুঝেন, কিন্তু ক্ষমতায় যখন থাকেন তখন বলেন যে না এটা ঠিক না, ঠিক না তো করলেন, চাপে পেতে করলেন। আমি একটা শেষ কথা বলি আপনাকে, দেখেন কতগুলি ঘটনা, যারা মারা গেছে তাদের হিসাবটা আমরা জানি। আমি আজকে একটা নিউজ পড়লাম যে ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে 330 জন লোক ভর্তি হয়েছে চোখে আঘাত নিয়ে, তার মধ্যে 50 জন অন্ধ হয়ে গেছে। সেই ভয়াবহ অবস্থা। এটা ভাবেন আপনি, বলে যে আমরা রাবার বুলেট ছুরি, এটি চলছে রাবার বুলেটে। তো এইটা কি রাষ্ট্রীয় সম্পদ না? এবং সরি কমল ভাই, খালি একটা বলছি, দুঃখটা হচ্ছে এটা কিন্তু আলোচনা আসছে এই যে হাজার হাজার এই ঘটনা আলোচনা। এখন আমার কথা হলো কি, দেখেন আমি যে কথাটা শুরু থেকে বলছিলাম, এটা একসময় থেমে যাবে। আজকে গত 4-5 দিন ধরে আমাদের সবচেয়ে সাধারণ নাগরিক হিসেবে আপনি আমার হবেন, আপনি বড় ক্রাইসিসটা কি বলেন তো? বড় ক্রাইসিস হলো, 1 নম্বর ক্রাইসিস হলো দ্রব্যমূল্য। আপনি জিনিসপত্র কিনতেই পাচ্ছেন না, কোথাও টাকাও তো নাই ভাই, আমি আপনাদের কথা যাই না, আমার টাকা নাই, 600 টাকা কেজি কিনে আমি কাঁচামরিচ কিনতে পারবো না, টাকাও নাই, পণ্যও নাই, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। শ্রমজীবীর কাজও নাই, দিনে আনি মানুষ করতে পারছে না। কালকে রাতে আমি যাচ্ছি, রাত 12টা-1টার দিকে যাচ্ছি, আমি দেখি কারণ বাজারের সামনে সমস্ত লোক যাচ্ছে ব্যাগ টেক নিয়ে। কোথায় যাচ্ছে? ঢাকায় কোনো কাজ নেই, গ্রামে যাবে কি হবে বুঝতে পারছে না, কিন্তু ট্রাক খুঁজতেছে। তো এই মানুষগুলি, এদের তো পেটে ক্ষুধা লাগে ভাই, প্রতিদিন কি খাবে? দ্রব্যমূল্য নিয়ে এখন কিন্তু ক্রাইসিসটা বিরাট ক্রাইসিস। সরকার কেবল দুষ্কৃতিকারীদের দমন করলে সরকারের কাজ শেষ না। এই যারা নাকি চোখে পাইছে তাদের, আমি এটাও শুনলাম যে যাদের অবস্থা একটু ভালো হচ্ছে তাদেরকে নাকি অ্যারেস্ট করতেছে হাসপাতালের, ঠিক না? আর যে কথাটা বলে আমি শেষ করব, এই যে ইন্টারনেট যে বন্ধ করে দেওয়া হলো, এটা আমি মনে করি এটা একটা মূর্খতা। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন একটা ঘরের মধ্যে 15-20 জন লোক আছে, 2-3 লোক বন্দুক বাই করলো, গোলাগুলি শুরু হয়ে গেল, আপনি লাইট নিভাই দিলেন। তো গোলাগুলি শুরু হলে কি আপনি লাইট নিভাবেন নাকি লাইট আরো জ্বালাবেন? যারা সন্ত্রাসী তারা কি করে, তারা কিন্তু প্রথমে লাইটটাকে আগে নিভাই দেয় গুলি করে। তো আপনি লাইট নিভাই দিলেন, জানতে দিচ্ছেন না কোথায় কি হচ্ছে। এতে কি হচ্ছে? গুজব তো, মানে অজ্ঞতা থেকে গুজব ছড়ায়। যখন যেটা ক্লিয়ার হয়ে যাবে, একজন হয়তো গুজব একটা সামাজিক মাধ্যমে দিল, সঙ্গে সঙ্গে সেটা ফ্যাক্ট চেক হয়ে আসতেছে। তো এরা হয়েছে কি, দেশটা কিন্তু অগ্রসর হচ্ছে, সময় অগ্রসর হচ্ছে, কিন্তু নেতৃত্বে যারা আছে এরা অগ্রসর হতে পারছে না। এরা এখন ওই মানধাতা সিস্টেম চালু করতেছে, কথা বলতে দেব না। কথা বলতে আপনি থামাতে পারবেন? আপনি জনগণকে কথা বলতে দেন, জনগণের মন জয় করেন রে ভাই, জনগণের মন জয় করেন, তাহলে থাকতে পারবেন না। জনগণের মন জয় না করে পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। জনগণের মন জয় করেন, সেই জায়গাটায় তারা ভুল করছে। আর একটা কথা বলবো যে দ্রব্যমূল্যটা আপনাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে, তা না হলে এই আজ বললাম, প্রথমে বললাম না যে আগুন কিন্তু নিভে না, আগুন ধিকি ধিকি জ্বলে, আবার একটা স্পার্ক হবে, আবার জ্বলে উঠবে। যদি সরকার আগামী স্পার্ক থেকে রক্ষা পেতে চায় নিজেদেরকে, এখন থেকে তাদের চিন্তা করতে হবে তাদের কি করতে হবে। কিছু যোগ করবেন আপনি? আর না, আমি ইন্টারনেটটা নিয়ে একটু কথা বলতে চাই। খুবই কারেক্টলি বলা হয়েছে, যেভাবে এইটা বন্ধ করে দেওয়া হলো, এইটা আমিও মনে করি, ওনার সাথে আমি সহমত পোষণ করে বলি যে এটা ধরনের মূর্খতা, যেটা এটা নতুন নতুন গুজবের যেমন তৈরিও করছে, এবং বাংলাদেশকে কিন্তু ভবিষ্যতের জন্য আর একটা যে ইন্ডিকেটর দিল যে তুমি কিছু করলে তোমার কথা বলা বন্ধ করে। আমি একটা আপনি শুরুতে যেমন বলেছিলেন, আপনি যেমন এখানে বললেন আপনার অনুষ্ঠান নিয়েও ব্যাপার, তাহলে এই যে প্রতিবন্ধকতা, সেইটা এই স্বৈরাচারী ক্ষমতাকে বেশি দিন ক্ষমতায় থাকতে দেবে না, বরঞ্চ ক্ষমতায় থাকার ক্ষেত্রে নতুন নতুন সংকট তৈরি করবে, এটা মনে রাখা দরকার। আমি একটা ছোট্ট কথা বলি, এই ইন্টারনেট নিয়ে বলি আপনাকে। জানেন আপনি গত কয়েকদিনের মধ্যে
খালেদা জিয়ার আমি 3 বার মৃত্যু সংবাদ পাইছি, আপনারাও পাইছেন। এবং এটা সত্য কি মিথ্যা জানার জন্য আমাকে বিভিন্ন জনকে ফোন করতে হয়েছে, বিভিন্ন জনকে মেসেজ পাঠাতে হয়েছে। একটা সাধারণ মানুষ রিক্সাওয়ালা সে কাকে মেসেজ পাঠাবে? সেগুলো ধরেই নেবে। বিএনপি মহাসচিবকে বিবৃতি দিয়ে বলতে হয়েছে যে সেগুলো গুজব। যদি আপনার নেট থাকতো কোয়ান্টাম মামলা না, সরকার প্রধানকেও তো দেখলাম আজকে বলতে হলো ডিপ্লোম্যাটদের ব্রিফ করার ইস্যুটাতে আপনি এটা হলো আমার কাছে আরেকটা দেখেন, 2 দিন পর আমাদের just সরকার এক কিন্তু মিনিটে। বলে যে ডিপ্লোম্যাটদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে কেন? আমি যদি ওনাকে পাল্টা বলি, ডিপ্লোম্যাটদের আপনাকে ব্রিফ করতে হয় কেন? তার আগে চিঠি দিয়ে ব্রিফ করেছে, তিনি বিশ্বাস কেন ভাই আপনাদের ডিপ্লোম্যাটদের ব্রিফ করতে হয় কেন? হয় এই কারণে যে যা ঘটছে তারা যা দেখছে তার বিপরীতে আপনার একটা সাজানো গোছানো মিথ্যা কথা বলা দরকার, এই জন্য ব্রিফ করছেন। এবং আপনার ব্রিফিংয়ের কি রেজাল্ট হয়েছে ওরা বিশ্বাস করছে? দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা তৃতীয় মাত্রা দেখতে অভ্যস্ত তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি যে আপনারা দেখতে পাচ্ছেন না, সেই জন্যে বাকিটা তো শুরুতেই বলেছি আর পুনরাবৃত্তি নাই করলাম। মিস্টার মাসুদ কামাল এবং মিস্টার রুহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আলোচনার মধ্যে আমার অতিথিরা যেগুলো বলবার চেষ্টা করেছেন যে সরকার বলছে বটে যে পরিস্থিতি স্বাভাবিক, ছাত্ররা আন্দোলন থেকে সরে যাচ্ছে, তাদের দাবি আদায় হয়েছে, কিন্তু ছাত্ররা বলছে যে তাদের আন্দোলন শেষ নয় এবং তারা আগের দাবিতে আর এখন সীমাবদ্ধ নেই, দাবি তাদের অনেক বেড়েছে, কেন পরিস্থিতি ইতিমধ্যেই অনেকখানি পরিবর্তিত হয়েছে, নদীর জল অনেকখানি এগিয়েছে। এবং আমার অতিথিরা যেটা বলছিলেন যে বল প্রয়োগের মাধ্যমে আসলে সমস্যার সমাধান হবে না, সমস্যার একটা রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। এবং যে কোনো আন্দোলন সংগ্রাম সেটা যে নামেই হোক না কেন, এবং সেটা যদি কেউ অরাজনৈতিক বলেও তারও একটা রাজনৈতিক চেহারা আছে, রাজনৈতিক চরিত্র আছে, সেটা আসলে অনুধাবন করা দরকার। এবং ওনারা এটাও বলছেন যে পুরো পরিস্থিতিটাকে এখন এমন একটা বয়ান দাঁড় করানো হচ্ছে যেখানে ধ্বংসযজ্ঞ হয়েছে, কেউ অস্বীকার করছে না যে ধ্বংসযজ্ঞ হয়েছে, বাংলাদেশ স্বাধীনতার পরেই ধ্বংসযজ্ঞ তো এখনই, এবং সেটা জনগণের সম্পদের ক্ষতি হয়েছে এবং তার জন্য জনগণ ক্ষতিগ্রস্ত, এবং এর জন্য যারা দোষী তাদেরকে যদি কোনো ট্যাগ না লাগিয়ে চিহ্নিত করা যায়, নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার জন্য যে কোনো বিবেকবান নাগরিক আহ্বান জানাবেন এবং সেই দাবির সঙ্গে আমরাও একমত। কিন্তু এদিক ওদিক তাকিয়ে এর ওর নামে এটা ওটা বলে আসলে সমস্যার সমাধান হবে না, কাজে সেটা সরকার খুঁজে বের করুক, আমরা এটা চাইব। একই সঙ্গে ওনারা যেটা বলেছিলেন যে মানুষের জীবনকে আসলে মূল্য দিতে হবে এবং মানুষকে সম্মান দিতে হবে, সেটা আমাদের রাজনীতিতে এখন একেবারেই অনুপস্থিত, সেই জায়গাটা ফিরিয়ে আনতে হবে। আর সব কথার মূল কথা যে মানুষের মন জয় করবার দিকে মনোযোগ দিতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে, এবং আস্থা অর্জনের নানা রকমের প্রক্রিয়া আছে, সেটা আমরা কম বেশি জানি, এবং সেই আস্থা অর্জন করা গেল কি না সেটার একটা প্রকাশ ভঙ্গিও আছে, সেখানে নানা রকম ইনস্ট্রুমেন্ট বা টুলস আছে, সেগুলো ব্যবহার করতে হবে। এবং সেটা যদি আমরা না করতে পারি, আজকে হয়তো এটা সাময়িকভাবে থেমে যেতে পারে, কিন্তু এই তুষের আগুনের মতো এটা আবার জ্বলতে থাকবে, এটা আমার অতিথিদের বক্তব্য। কাজেই ভবিষ্যৎ খুব একটা সুখকর স্বস্তিকর মনে করবার কোনো কারণ নেই, যদি না আমরা র্যাশনালি বিহেভ করতে পারি এবং যৌক্তিক সমাধান, একটা রাজনৈতিক সমাধান খুঁজে না বের করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।